আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তুমি ফাহিমকে ভালোবাসো না নূর, ওটা তোমার ভালো লাগা, আর সেটাকে তুমি ভালোবাসা বলে দাবি করে বসে আছো। তুমি বড্ড বোকা নূর। নূরের এসব হেয়ালিপনা কথায় আবারও কান্না পাচ্ছে। এত পেঁচিয়ে কেন বলছে লোকটা? নূর বলল, কিসের ভালো লাগা? একটা মানুষকে এত বছর যাবৎ ভালো লাগে কিভাবে? ভালো লাগে কি এত দীর্ঘদিন থাকে নাকি? থাকে নূর, থাকে। তুমি বললে না ফাহিম তোমায় পাত্তা দেয় না, শিক্ষক ছাত্রী ছাড়া তোমাদের মাঝে আর কোনোদিন বাড়তি কথা হয়নি। হ্যাঁ তো। ধরো যদি এটার উল্টো হতো, তুমি ফাহিমকে পছন্দ করতে, ফাহিমও তোমায় পছন্দ করত, তবে কিন্তু তোমার এই ভালো লাগাটা এত দীর্ঘস্থায়ী হতো না। আজ তোমার ভালো লাগা এত দীর্ঘস্থায়ী কারণ তুমি ফাহিমের থেকে কোনো রেসপন্স পাও না। এই জন্যই ফাহিম যদি তোমায় রেসপন্স করত, তোমরা একসাথে টাইম স্পেন্ড করতে, তখন দেখতে আস্তে আস্তে ফাহিমকে আর তোমার ভালো লাগে না। সহজ ভাষায় যেটাকে ক্রাশ বলে। ক্রাশ যতদিন পাত্তা দেয় না ততদিন কিন্তু ক্রাশকে ভালো লাগে, পাত্তা দেওয়া শুরু করলে আর ভালো লাগে না। বুঝেছ? নূর বারবার শুকনো ঢোক গেলছে। কি সব বলছে আহাদ? এসব কি আদৌ হয়? আহাদ ফের বলে, তোমাকে আরো সহজ একটা এক্সাম্পল দেই কেমন? এই যে এই মুহূর্তে তুমি আমার সাথে আছো, তাই না? তোমার একবারও কি ফাহিমের জন্য খারাপ লাগছে যে তুমি ফাহিমকে পাবে না? নূর স্তব্ধ হয়ে রইল। আসলেই তো, এক মুহূর্তের জন্যও ফাহিমকেও পাবে না, এই জন্য ওর খারাপ লাগেনি, উল্টো আহাদের জন্য ওর খারাপ লাগছে। ও অন্য কাউকে ভালোবাসে এটা শুনে আহাদ কি রিয়েক্ট করে, কিভাবে সামলাবে নিজেকে, আহাদের কষ্ট কিভাবে কমাবে, আহাদের সাথে মিথ্যা বলে সম্পর্ক শুরু করতে চায় না, আহাদকে ধোকা দিতে চায় না, এইসবই ভেবেছে নূর। বারবার শুকনো ঢোক গিলছে। আহাদ নরম গলায় বলে উঠল, নূর, তুমি জানো না ভালো লাগা আর ভালোবাসার পার্থক্য, তাই তুমি তোমার অনুভূতিগুলো বুঝতে পারো না। যাকে তুমি ভালোবাসো তার সামনে তোমার হার্টবিট বেড়ে যাবে, কিন্তু যাকে তোমার ভালো লাগে তাকে দেখে তুমি খুশি হবে। যাকে তুমি ভালোবাসো তার সামনে থাকলে শীতকালকে বসন্ত মনে হবে, আর যাকে তোমার ভালো লাগে তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে। যাকে ভালোবাসো তাকে তোমার মনের সব কথা বলতে পারবে, কিন্তু যাকে তোমার ভালো লাগে তাকে বলতে পারবে না সহজে, তার সাথে এতটা ফ্রিও হতে পারবে না। যাকে তুমি ভালোবাসো তার সামনে তুমি লজ্জা পাবে, আর যাকে তোমার ভালো লাগে তার কাছে তুমি নিজেকে উপস্থাপন করতে চাইবে। যখন তোমার ভালোবাসার মানুষ কাঁদবে তুমি তার সাথে কাঁদবে, কিন্তু যাকে তোমার ভালো লাগে সেই কান্না থামালে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে। যাকে তোমার ভালো লাগে তাকে ভুলে যেতে চাও, তাহলে শুধু তোমার চোখ বন্ধ করে তার থেকে মুখ ফিরিয়ে নাও একবার, নিজের মনকে বোঝাও ভালোভাবে, তাহলে দেখবে তুমি খুব সহজেই তাকে ভুলে যাবে। কিন্তু যদি ভালোবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করো তো তোমার ভালোবাসা কান্না হয়ে ঝরে পড়বে, সে তোমার হৃদয় থেকে যাবে সারা জীবন। আমি যেটুকু বুঝি তাই তোমাকে বোঝালাম। আমায় তুমি ভালোবাসো কিনা জানি না, বা আদৌ ভালোবাসতে পারবে কিনা তাও জানি না, তবে আমি এটুকু জানি তুমি ফাহিমকেও ভালোবাসো না। নূর স্থির হয়ে বসে রইল। আহাদের এক একটা কথা শুনে যেন ওর কণ্ঠনালী আটকে গিয়েছে, চাইলেও কিছু বলতে পারছে না নূর। বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছে নূর, ভালো লাগছে না। আহাদের কথাগুলো মস্তিষ্কে কিলবিল করছে, অসহ্যকর অনুভূতি যেন। ফাহিমকে ভুলে যেতে হবে, ওকে ভুলে যেতে হবে, আহাদকে বিয়ে করতে হবে, কিন্তু আহাদ কি সুখী হবে ওর সাথে? আর ওই কি পারবে ফাহিমকে ভুলে আহাদকে মেনে নিতে? আহাদ বলে এটা নাকি ওর ভালো লাগা, কিন্তু ও নিজে তো জানে ও ফাহিমকে অনেক ভালোবাসে। এটাকে আহাদ ভালো লাগা বললে বলুক, তবে আহাদের সাথে তো অন্যায় করতে পারবে না। কি করবে নূর, কি করবে? পাগল পাগল লাগছে একদম। নূর চোখ বন্ধ করলো, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এমন সময় নূরের ফোন বেজে উঠল। নূর চমকে উঠল, ফোনটা হাতে নিয়ে দেখে জায়ান ফোন করেছে। নূর চোখ মুছে নিল, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে ফোন কল রিসিভ করলো। নূর সালাম জানালো। জায়ান সালামের জবাব নিয়ে বলল, কি করছিস? এই তো শুয়েছিলাম। জায়ান ডেকে উঠল, নূর, জি ভাইয়া। তুই ঠিক আছিস? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? নূর ঘাবড়ে গেল, গলা খাকারি দিয়ে নিজেকে ঠিক করে নিয়ে বলে, আমি ঠিক আছি ভাইয়া, আসলে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো এই কারণে এমন শোনাচ্ছে কণ্ঠ।
জায়ানের মনে সন্দেহ কমল না। ও খেয়াল করেছে ইদানিং নূরের চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। নূর খাওয়া দাওয়া করে না ঠিকঠাক, শুকিয়ে গিয়েছে। বোনটার কি হয়েছে কে জানে। আহাদের সাথে কি কিছু হয়েছে? আচ্ছা, নূরকে আহাদের সাথে বিয়ে দেবে সেটা কি ওরা ঠিক করছে? কিন্তু আহাদ তো অনেক ভালো একটা ছেলে, নূরের সাথে খারাপ ব্যবহার করবে এমন কোনো দিনই আসবে না। জায়ান মানুষ চিনতে ভুল করে না, আর ওর একমাত্র বোনকে একজন মানুষের সাথে বিয়ে তো জায়ান এমনি এমনি দিবে না, তাই না? খোঁজ খবর নিয়ে তবে এই সম্পর্কে এগিয়েছে। জায়ান দীর্ঘশ্বাস ফেলল, পরপর বলে ওঠে, বেশি ব্যস্ত না থাকলে আরাবির কাছে যা। ওর পায়ের ব্যথাটা বেড়েছে। আসলে পোড়া ঘা শুকিয়ে আসলে আস্তে আস্তে তখন অনেক ব্যথা করে। ও মলম লাগাবে না ঠিকঠাকভাবে, আমি জানি। আর দুপুরে আমি আসবো না, সেটা ওকে বলেছি। তাই ও খাবারে হেলাফেলা করবে। ছোট মাকে বলিস ওকে জোর করে খাওয়াতে। আর তুই একটু দেখে মেডিসিন খাইয়ে দিস। আর হ্যাঁ, ও রুমে থাকতে থাকতে বোর হয়ে যায়, তুই ওর সঙ্গে একটু সঙ্গ দিস। রাগ করিস না নূর, ঠিক আছে? তুমি যে এত কেয়ারিং একটা হাজব্যান্ড হবে আমি ভাবতে পারিনি। আর তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি ভাবির সাথে থাকবো, সো নো চিন্তা, ডু ফুর্তি ভাইয়া। জায়ান হেসে ফোন কেটে দিল। জায়ান ফোন কাটতেই নূর উঠে দাঁড়ালো। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। তারপর আরাবির কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। রুমের সামনে এসে দরজায় নক করলো। ওপাশ থেকে আরাবির কণ্ঠস্বর শোনা গেল। নূর হেসে প্রবেশ করলো। এদিকে নূরকে দেখে আরাবি সোজা হয়ে বসলো, হেসে বলল, এসো নূর, বসো এখানে। নূর মিষ্টি করে হেসে বলে, বসতে এসেছি ভাবি। কি করছিলে? এই তো কিছু না, আম্মুর সাথে কথা বললাম। ও, সবাই ভালো আছে তারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুশি হলাম। তো এখন তোমার পায়ের অবস্থা কেমন? আরাবি পায়ের দিকে তাকিয়েই বলে, আগের থেকে ভালো। মলমটা লাগিয়েছিলে? এই পর্যায়ে আরাবি আমতা আমতা করতে লাগলো। জায়ান অফিসে যাওয়ার সময় মলম লাগিয়ে দিয়ে গিয়েছিল, এরপর আর লাগায়নি আরাবি। আরাবিকে চুপ থাকতে দেখে নূর যা বুঝার বুঝে ফেললো। শব্দ করে শ্বাস ফেলে বলে, আমার ভাই ঠিকই বলেছে, তুমি যে কিছু করবে না তা সে ভালোভাবে জানে। আরাবি মুখ ফুলালো। বজ্জাত লোক নূরকে এসব ফোন করে বলে দিয়েছে। নূর গিয়ে ভালোভাবে ক্ষতটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। এর মধ্যেই মিলি বেগম আসলেন, তার হাতে খাবারের ট্রে। নূর উঠে গিয়ে তা নিজের হাতে নিল, বলল, আমি একটু পর যেতাম, যাক তুমি নিয়ে এসেছো। আরাবি নাক মুখ কুচকে বলল, আপনাদের ছেলে বেশি বেশি করে ছোট মা, অল্প একটুই তো পড়েছে। আমি নিচে গিয়ে সবার সাথে খাবারটা খেতে পারতাম না? এটা আমার ছেলের ভালোবাসা তোমার প্রতি। তাছাড়া একটুখানি পড়েনি, ডক্টর এসে বলে গেল না, ভালোভাবে যত্ন না নিলে ইনফেকশন হয়ে যাবে। ডক্টর একটু বেশি বেশিই বলে। হয়েছে, এখন খেয়ে নাও তোমরা। মিলি বেগম খাবার দিয়ে চলে গেলেন। নূর আর আরাবি একসাথে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে দুজন একসাথে অনেকক্ষণ গল্প করলো। কথায় কথায় জায়ান, ইফতিয়ার, নূরের ছোটবেলার কথাও বলল নূর। সব শুনে আরাবি বলে, তোমার ভাই তো তাহলে ছোটবেলা অনেক দুষ্টু ছিল? হ্যাঁ ভাবি, ভাইয়া অনেক কিউট ছিল। কথাটা বলেই থামল নূর। পরপর আবার কিছু একটা ভেবে বলল, ভাবি, আমাদের ছবি অ্যালবাম আছে, তোমাকে দেখাই তাহলে বুঝবে। আরাবি উৎসুক নজরে তাকিয়ে আছে। নূর ওর বাবার রুমে গিয়ে সেখান থেকে অ্যালবামটা নিয়ে আসলো। আরাবি সামনে বসলো। প্রথমে জায়ানের দাদা দাদি আর নিহান সাহেব আর মিহান সাহেবের ছবি, তারপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে নিহান সাহেবের বিয়ের ছবি। এই ছবিটা দেখে চমকে উঠলো আরাবি। এটা তো সুহানা সাখওয়াত না, এটা অন্য কেউ, তবে কে? আর নিহান সাহেবের সাথে বধূ বেশে দাঁড়িয়ে আছে। আরাবির মনে প্রশ্ন জাগ্রত হয়, তবুও চুপ থাকে। এইভাবে আরো অনেক ছবি দেখলো নিহান সাহেব আর ওই মহিলাটার। এইবার মহিলার কোলে একটা বাচ্চা। নূর সেটা দেখিয়ে বলে, ভাবি, এটা জায়ান ভাইয়া। আরাবি চোখ পিটপিট করে তাকায়। ছোট্ট একটা বাচ্চা জায়ান। মহিলাটার কোলে কি সুন্দর ফোকলা দাঁতে হেসে দাঁড়িয়ে আছে, গুলুমুলু দেখতে, একদম কিউটের ডিব্বা। এভাবে আরো এগিয়ে গেল। এরপর জায়ান পাশাপাশি আরেকটা বাচ্চা। জায়ান দাঁড়িয়ে আছে আর মহিলাটার কোলে আরেকটা বাচ্চা। সেই বাচ্চাকে দেখিয়ে নূর হেসে বলল, ভাবি, এটা আমি। মাশাআল্লাহ, তুমিও অনেক কিউট ছিলে দেখতে। এখন কি আমি কিউট না? আরে বোকা, এখন তো সুন্দরী হয়েছো। নূরও হেসে ফেললো। এভাবে আস্তে আস্তে অনেক ছবি দেখলো। এক পর্যায়ে আর আরাবি চুপ থাকতে পারলো না, বলল, নূর, একটা কথা বলবো, রাগ করবে? না ভাবি, রাগ কেন করব? বলো, কি বলবে? আরাবি আমতা আমতা করলো। পরপর সময় নিয়ে ধীরস্বরে বলে ওঠে, এই সুন্দরী মহিলাটা কে নূর? বাবার সাথে ইনি কি করেন? এটা তো মা না।
নূরের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেল। মন খারাপেরা ভিড় করলো তার চেহারায়। আরাবি ঘাবড়ে গেল। তবে কি ভুল কিছু প্রশ্ন করে ফেলেছে? এখন কি রাগ করেছে নূর ওর সাথে? আরাবি ঘাবড়ানো গলায় বলে, সরি নূর, আমি ওভাবে মিন করিনি, তুমি মন খারাপ করো না। আমি আসলে ইটস ওকে ভাবি, আমি বুঝতে পারিনি যে ভাইয়া তোমাকে এখনো এই বিষয় জানায়নি। অনেকটা গম্ভীর কণ্ঠে বলে উঠল নূর। কিছুক্ষণ পিনপতন নীরবতা রইল। নূর এবার ছবি সেই মহিলাটার গায়ে হাত বুলালো। তারপর উদাসীন কণ্ঠে বলে উঠল, ইনি আমাদের মা। আরাবি চমকে তাকালো কথাটা শুনে। ইনি যদি ওদের মা হয় তো সুহানা সাখওয়াতকে? নূর ফের বলে, আমার মা যখন আমার 4 বছর বয়স তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান। যখন তিনি আমাদের আসল মা না, মা আর তিনি হলেন বোন। মা মারা যাওয়ার পর আমার দাদা আর নানা বাবাকে আর সোহানা মাকে বুঝিয়ে শুনিয়ে আবার বিয়ে দেন, কারণ তখন আমি অনেক ছোট, ভাইও বয়স তখন বেশি না। সবার জোড়াজুড়িতে আর সব আমাদের মুখের দিকে তাকিয়ে বাবা বিয়ে করতে রাজি হয়ে যান আর বিয়ে করেন সোহানা মাকে। তবে বাবা সোহানা মায়ের সঙ্গে কোনোদিন সংসার করেননি। তুমি খেয়াল করেছো কি না জানি না, তবে বাবা আর সোহানা মা আলাদা রুমেই থাকে। নূরের মুখে সব শুনে আরাবি অনেকটাই অবাক হলো। পরপর সুহানা সাখওয়াতের প্রতিও সম্মান আরো বাড়ল। সৎমা হয়েও আরাবি দেখেছে সুহানা সাখওয়াত যথেষ্ট স্নেহ করেন জায়ান আর নূরকে। আরাবি নূরের হাত ধরল, বলল, মন খারাপ করো না নূর। আল্লাহ তাআলা কখন কাকে নিয়ে যান কেউ বলতে পারে না। যার হায়াত যতটুকু সে ততটুকুই বাঁচবে। তুমি আমি চাইলেও মৃত্যুকে আটকাতে পারবো না। তবে এটা বলবো, ভাগ্য করে সুহানা মায়ের মতো আবার দ্বিতীয় একজন মা পেয়েছে, যে এইভাবে তোমাদের নিজের সন্তানদের মতো করে আগলে রেখেছেন। সত্যি তার প্রতি আমার সম্মান বেড়ে গেল। আরাবির প্রথম কথাগুলো ভালো লাগলেও শেষের কথাগুলো শুনে মনে তাচ্ছিল্য হাসল নূর। মনে মনে বলে, ভাবি, তুমি আর জানো না তার এই বিয়ের পিছনে কি উদ্দেশ্য ছিল। আর আমাদের উনি সন্তান মেনেছেন, সব টাকা আর সম্পত্তি লুট করেছেন তিনি। ইস, যদি তোমায় এই সত্যিটা আমি এখন বলতে পারতাম, কিন্তু এখনও সঠিক সময় হয়নি এটা জানানোর। আগে জায়ান ভাইয়াকে জানাতে হবে এ বিষয়। ভাইয়ার থেকে তুমি শুনে নিও। কথাগুলো মনে মনে বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল নূর। বসে বসে জায়ানের কথা ভাবছে আরাবি। মানুষটা নিজের মা হারিয়েছে, নিশ্চয়ই মা হারানোর যন্ত্রণা অনেক ভয়াবহ। সুহানা সাখওয়াত ভালো মানুষ, তাই তো এই কারণে জায়ান আর নূর এতটা স্বাভাবিকভাবে লাইফ লিড করতে পেরেছে। না হলে আর 5টা সৎ মায়েদের মতো যদি সুহানা সাখওয়াত হতেন তো আজকের জায়ান আর নূর ঠিক কী অবস্থায় থাকতো তার কল্পনা করলো না আরাবি। ঘুম পাচ্ছে আরাবির। ঘড়ির দিকে তাকালো, রাত 11টা বেজে 23 মিনিট। জায়ান এখনো আসলো না, দুপুরেও আসলো না বাসায়। এখন এত রাত হয়ে আসলো তাও আসলো না। আরাবি ফোন কল করলো, তাও ধরলো না। 2-3 বার দেওয়ার পর এখন ফোনটাও বন্ধ বলছে। আরাবির অভিমান হলো, এভাবে কল না ধরার কোনো মানে আছে? একবার তো কল করে বলতেও পারতো কি কারণে আজ এত দেরি হচ্ছে। মুখ ফুলালো আরাবি। মেডিসিনগুলো খেয়ে নিয়ে এইবার ঘুমিয়ে পড়লো, আর অপেক্ষা করবে না। একসময় গভীর নিদ্রায় ডুবে গেল আরাবি। রাত প্রায় 12:30টার দিকে বাসায় আসলো জায়ান। আজ অফিসে এত চাপ ছিল যে দম ফেলবার সময়টুকু পায়নিও। এত ক্ষুধা পেয়েছে যে বলার বাহিরে। দুপুরেও খায়নি। এসেই রান্নাঘরের দিকে গেল, ভাবলো খেয়ে তারপর একেবারে রুমে যাবে। গিয়ে দেখতে পায় নূর ডাইনিংয়ে বসা। এদিকে ভাইকে দেখেই নূর উঠে দাঁড়ালো, বলল, এসেছো? আজ এত দেরি কেন ভাইয়া? বসো, আমি খাবার গরম করে আনছি। জায়ান টেবিলে বসতে বসতে বলল, তুই এত রাত অবধি জেগে কেন? ঘুমাসনি কেন? নূর তরকারি গরম করতে করতে বলে, আমার এক্সাম কাল ভার্সিটিতে, আমি এতক্ষণ পড়ছিলাম। রুম থেকে গাড়ির আওয়াজ পেতেই বুঝেছি তুমি এসেছো। আমিও নিচে চলে আসলাম। ইফতি ভাইয়া বলেছে আজ অফিসে অনেক চাপ ছিল তোমার, নিশ্চয় দুপুরেও খাওনি। জায়ান বোনের কথা শুনে মৃদু হাসলো, বলল, আমি জানি তুই আমার জন্যই জেগেছিলি। হয়েছে, ছিলাম জেগে। এখন কি অসুস্থ ভাবিকে তোমার জন্য রাত জাগতে বলবো? ভাবিকে জোর করে ঘুমিয়ে যেতে বলেছি। ভালো করেছিস। এখন দে, খাবার দে, ক্ষুধা লেগেছে অনেক। নূর খাবার দিল জায়ানের সামনে। জায়ান গিয়ে হাত ধুয়ে এসে খেতে বসলো। নূর জায়ানের সামনে বসে। খেতে খেতে জায়ান বলে, নূর, একটা কথা আমাকে বলবি? আকস্মিক এইভাবে জিজ্ঞাসা করায় নূর চমকালো। আমতা আমতা করে বলল, কি প্রশ্ন ভাইয়া?
ইদানিং আমি দেখছি তুই কেমন যেন হয়ে থাকিস, অন্য মনস্ক ভাব তোর মাঝে। খাস না ঠিকঠাক। কি হয়েছে তোর? আহাদের সাথে কোনো ঝামেলা হয়েছে? কি নিয়ে এত চিন্তা তোর? নূর থমকে গিয়েছে জায়ানের পরপর করা প্রশ্নগুলোতে। কি জবাব দিবে নূর? চোখ বন্ধ করলো নূর। না, আজকে মোক্ষম সুযোগ, আজই জায়ানকে সব বলে দেওয়া ভালো। নূর জোরে জোরে 2-3টা শ্বাস নিল, তারপর বলল, আমি যা বলবো মন দিয়ে শুনবে ভাইয়া। আমি কোনো বেহুদা কথা আজ তোমায় বলবো না। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। প্রমাণ ছাড়া আমি কোনো কথা এমনি এমনি বলে দেব এমন মেয়ে না, এটা তুমি নিজেও জানো। জায়ানের খাওয়া প্রায় শেষ। জায়ান এবার দ্রুত শেষ খাবারটুকু খেয়ে নিল, এরপর হাত ধুয়ে নিল। নূরকে নিয়ে গিয়ে এইবার সোফায় বসলো। জায়ান নরম স্বরে বলে, আমি জানি আমার বোন কেমন, তোকে এত বেশি সাফাই গাইতে হবে না। নূর জায়ানের একটা হাত জড়িয়ে ধরলো, জায়ানের কাঁধে মাথা রাখলো। জায়ান নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নূর চোখ বন্ধ করলো। সে জানে না সব শুনে জায়ানকে ঠিক কি রিয়াকশন দিবে, তবে আজ সব কথা জায়ানকে বলতেই হবে। নূর দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, একটা কথা কি জানো ভাইয়া, সৎ কখনোই আপন হতে পারে না। তার জলজান্ত প্রমাণ সোহানামা। তিনি যে আমাদের ছোট থেকে এত আদর যত্ন স্নেহ করছে, এর পিছনে একটাই কারণ ভাইয়া, তিনি আমাদের এই সম্পত্তির লোভের কারণ করছে। তিনি মন থেকে আমাদের কখনোই নিজের সন্তান মানে নাই। তুমি জানো না, তিনি তোমার বাবার সবার অগোচরে আমার উপর মানসিক অত্যাচার করেছে দিনের পর দিন। আমি তার কারণে একটা রাত শান্তিতে থাকতে পারিনি ভাইয়া। তিনি যা সবাইকে দেখান, আসলে তিনি তেমন নন। তিনি আহানা আপুর সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তুমি ভাবিকে পছন্দ করেছো আর তাকে বিয়ে করতে চাও শুনে তিনি কি করেছে জানো? ভাবিকে মেরে ফেলতেও চেয়েছিলেন। আমি নিজের চোখে দেখেছি তাকে কার সাথে জানি কথা বলতে। ভাবিকে তোমার জীবন থেকে সরানোর জন্য প্ল্যানিং করেছিলেন। আমার কাছে ভিডিও করা আছে। তিনি এখনো ভাবিকে দেখতে পারেন না ভাইয়া। সে কোনোদিনও আমাদের মা হতে পারবে না, মা পারবে না। কথাগুলো বলতে বলতে নূরের চোখ থেকে অনবরত পানি ঝরতে লাগলো। যাকে এতটা বছর যাবৎ নিজের মা মনে করে এসেছে, তার মনে যে এত কুৎসিত রূপ লুকিয়ে আছে তা কল্পনাও করেনি নূর। এদিকে জায়ানের থেকে কোনো সারা শব্দ না পেয়ে নূর জায়ানের দিকে তাকায়। জায়ান খুব শান্ত চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর ভরকালো খুব। জায়ানের চোখে মুখে অবাকতার কোনো রেশ নেই, যেন জায়ান আগে থেকে এসব জানে। নূর ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, ভাইয়া তুমি কিছু বলছো না কেন? নূর চোখ বড় বড় করে তাকালো। এত গুরুত্বপূর্ণ কথা বলেছে ও, সেখানে জায়ানের এই রিয়াকশন আশা করেনি নূর। জায়ান এবার ধমকে উঠল নূরকে, বলছে ওকে রুমে যেতে। নূর স্তব্ধ ভঙ্গিতে চলে গেল ওর রুমে। এদিকে জায়ান সোফায় হেলান দিয়ে বসলো। চোখ বন্ধ করে মলিন হাসলো জায়ান। বিড়বিড় করলো, আমি কি এতই বোকা নূর? তুই কি ভাবিস আমি এতদিন কিছুই জানবো না? আমার বাড়িতে আমার পিঠ পিছনে এত প্ল্যানিং হচ্ছে, কিছুই কি বুঝবো না? আমার কাঠগোলাপের ক্ষতি করতে চাইবে আর তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? সেদিন সুলাইমানের ভাগ্য ভালো, আমার হাতে পড়েনি। ওকে যেই মেরেছে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, তবে আমি ওকে আরো কষ্ট দিয়ে মারতাম। শুধু মোক্ষম সময়টা খুঁজছি আমি। সময় হলেই তারা বুঝবে এই সাফওয়ান জায়ান সাখওয়াত কি জিনিস। জায়ান লম্বা শ্বাস ফেললো। জায়ানের বুকে ভার হয়ে আসছে। ভার হয়ে আসা কণ্ঠে বলল, আমার খুব কষ্ট হবে মা, তোমাকে আঘাত করতে খুব কষ্ট হবে। আমি চাই না এমন করতে মা, তবে তুমি আর কোনো পথ খোলা রাখুনি। আমি তোমাকে মা মানলেও তুমি আমাকে আর আমার পরিবারকে কখনো আপন করে নিতে পারোনি। এইটার জন্য আমার খুব আফসোস রয়ে যাবে মা। তুমি কেন এমন করলে? জায়ানের চোখের কোণ ভিজে উঠল। জায়ান তো এক আঙ্গুলের সাহায্যে মুছে ফেলল। জায়ান নিজেকে সামলে নিল। না, অনেক রাত হয়েছে, এখন রুমে যাওয়া দরকার। জায়ান হাত ঘড়িতে তাকিয়ে দেখে রাত 1টা বেজে গিয়েছে। জায়ান এবার রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে প্রবেশ করে জায়ান থমকে গেল। রুমে লাগানো ট্রিপিং এলইডি লাইটগুলো জ্বলছে। বিছানায় এক শ্যামাঙ্গিনী সুন্দরী নারী ঘুমিয়ে আছে। নারীটি খুব সুন্দরভাবে ঘুমিয়ে আছে। জায়ানের দৃষ্টিতে মুগ্ধতা এসে ভর করলো। আলতো পায়ে এগিয়ে গেল অর্ধাঙ্গিনীর কাছে। পাশে বসলো আরাবির। আরাবির ঘুমন্ত মুখটার দিকে তাকালো। ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে যেন জগৎ ভুলে বসে জায়ান। ইচ্ছে করে সারাটা দিন এই মেয়েটার মুখটাই দেখতে। আরাবির চুলগুলো খোলা ছিল। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে চোখে মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে। জায়ান আলতো হাতে আরাবির চুলগুলো সরিয়ে দিল মুখের উপর থেকে।
তারপর ঝুঁকে গিয়ে আরাবির কপালে চুমু খেলো গভীর ভালোবাসা নিয়ে। এদিকে স্বামীর স্পর্শে ঘুমটা হালকা হয়ে আসে আরাবির। সে ঘুমের ঘোরেও স্বামীর উপস্থিতি টের পেয়েছে, তখনই ঘুমটা হালকা হয়ে যায় আরাবির। তবে ইচ্ছে থাকলেও চোখ খুলল না আরাবি। এত রাত করে বাড়ি ফিরেছে, এখন এসে আহ্লাদ করা হচ্ছে। এদিকে জায়ান স্ত্রী যে জেগে গিয়েছে সেটা টের পেল, আর তার কাঠগোলাপ যে অভিমান করে চোখ খুলছে না সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। জায়ান গায়ের কোটটা খুলে ছুঁড়ে মারল ক্লথ বিনে, গলার টাইটাও খুলে ফেললো, শার্টের উপর দুটো বোতাম খুলে নিল। এবার ঝুঁকলো আরাবির দিকে। আরাবি একটুও নড়ল না। জায়ান নিঃশব্দে হাসলো। জায়ান এবার ওর হাতটা আরাবির শাড়ির আঁচল সরিয়ে আরাবির উদর আঁকড়ে ধরল। আরাবি কেঁপে উঠল। জায়ানের স্পর্শে বুক ধকপক করছে আরাবির। জায়ানের হাতটা আলতোভাবে স্লাইড করছে। আরাবি সহ্য করতে না পেরে এইবার খানিকটা মুষড়ে উঠল। তার দুটো হাত জায়ানের বুকে রাখলো, ঠেলে সরিয়ে দিল জায়ানকে। চোখ বন্ধ অবস্থাতে আরাবি ঘুম জড়ানো কণ্ঠে বলল, এ তো এত দেরিতে এসে এখন এত আহ্লাদ আর আদিক্ষেতা করা লাগবে না। জায়ান আরাবির হাত দুটো বুকের উপর থেকে ছাড়িয়ে নিল। তারপর আরাবির কানের কাছে মুখটা এনে সেখানে ঠোঁট ছুঁয়ে দিল। ধীর গলায় বলল, খুবই দুঃখিত বেগম সাহেবা, বড্ড অন্যায় হয়ে গিয়েছে। আজকের জন্য এই অধমকে ক্ষমা করুন। ক্ষমা করা যাবে না। কেন? আমি এতগুলো কল দিলাম, ধরলেন না। কিছুক্ষণ পর দেখি ফোনটা বন্ধ, এরপর আর কলও দিলেন না। আরাবি কিছুই বলল না, চুপচাপ মুখ ঘুরিয়ে নিল। জায়ান হেসে ফেলল। প্রিয়তমার অভিমান ভাঙানো যেন প্রিয় একটা কাজ জায়ানের। জায়ান কিছুই বলল না। আরাবি শাড়ির আঁচলটা সরিয়ে ফেলল। এটা টের পেতে আরাবি চোখ খুলে তাকালো। কিছু বলবে তার আগে জায়ান মুখ গুজে দিল আরাবির গলার ভাঁজে। একের পর এক অজস্র চুমুতে ভরিয়ে দিল আরাবি। প্রথমে জায়ানকে সরাতে চাইলেও পরে স্বামীর আদর সোহাগে স্ত্রীর অভিমানী মন কোমল হয়। জায়ানের এক একটা আদরের স্পর্শে আরাবির দেহে শিহরণ বয়ে যাচ্ছে। আরাবি দুহাতে জায়ানকে জড়িয়ে ধরে। জায়ান মুখ তুলে তাকালো। আরাবি নিভু নিভু চোখে জায়ানের দিকে তাকিয়ে আছে। জায়ান আরাবির গালে খুব আদুরে ভাবে স্পর্শ করলো। কোমল স্বরে বলে উঠল, তুমি আমার জীবনের অমূল্য রত্ন, এবং আমি আল্লাহর কাছে তোমার প্রতি আমার আবেগ এবং স্নেহ সবসময় প্রতিষ্ঠিত করব। তুমি আমার উপর আরো অভিমান করে থেকো না কাঠগোলাপ, ভালোবাসি তো। জায়ানের মুখে ভালোবাসি শব্দটা শুনে আর অভিমান ধরে রাখলো না আরাবি। আরাবি ধীরভাবে হাত দুটো উঁচিয়ে জায়ানের গলা জড়িয়ে ধরল। জায়ান চোখে এক আকাশসম ভালোবাসা নিয়ে আরাবির কাছে আসলো। আরাবি চোখ বন্ধ করলো। জায়ান আরাবির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কাঁপলো আরাবি। অদ্ভুত ভালো লাগায় খামচে ধরলো জায়ানের কাঁধ আর পিঠ। তারপর স্বামীর ভালোবাসায় সাড়া দিতে লাগলো। যতই অভিমান করুক, স্বামীর একটুখানি যত্ন আর ভালোবাসা পেলে তো নারী মন গলে যেতে বাধ্য। আরাবির সাথেও তাই হলো। স্বামীর ভালোবাসায় নিজেকে তলিয়ে নিল। দীর্ঘ রাতটা স্বামী স্ত্রী পার করলো গভীর ভালোবাসার মাধ্যমে। পৃথিবীর সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হবে। তেমনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সবসময় বলে প্রকাশ করতে হয় না, অনুভব করে নিতে হয়। মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি, তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো। যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না। প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীর পুরুষ। কাল বাদে পরশু আলিফার জন্মদিন। আরাবি ভেবেছে আজ একটু বাহিরে যাবে। কিছু গিফট কিনা লাগবে না বুঝি। হাতের কাজগুলো সেই জন্য জলদি সেরে নিয়েছে। দুপুরে রান্নাটাও করে নিয়েছে আরাবি। মিলি বেগমের শরীরটা আজ ভালো নেই, তাই আরাবি আজ রান্না করেছে। বিয়ের 4 মাস হয়ে গিয়েছে। এই কয়েকদিনে তেমন কোনো কাজই করেনি আরাবি। শুয়ে বসে দেখতে দেখতে কেটে গিয়েছে 4 মাস। কিন্তু এভাবে আর কয়দিন। ও এই বাড়ির বড় বউ, ওর নিজের তো অনেক দায়িত্ব আছে। কাজ সব শেষ করে নিয়ে রুমে ফিরে আসলো আরাবি। এখন একটু নিরিবিলি সময় পেয়েছে। এখন জায়ানকে বলে অনুমতি নেওয়া যাক। আরাবি 7-5 না ভেবে জায়ানকে কল করলো। 2 বার রিং হতে জায়ান কলটা রিসিভ করলো। আরাবি সালাম জানালো। সালামের জবাব নিয়ে বলল, কি করছো? আরাবি বিছানায় বসে পা দুলাতে দুলাতে বলে, এই তো কিছু না। একটু পর আজান দেবে, গোসল তো মনে হয় করনি। গোসলটা করে নামাজ পড়ে নাও। আচ্ছা ঠিক আছে। আর আজকে আপনি বাসায় আসবেন দুপুরে? জায়ান একটা ক্লান্তময় শ্বাস ছেড়ে বলল, না, আজ আসবো না। তুমি অভিমান করো না সোনা, কাজের অনেক প্রেশার। বাবা আর ইফতিও সমানে কাজ করছে। একটার পর একটা প্রজেক্ট হাতে আসছে, যা আমরা হাতছাড়াও করতে পারছি না। আরাবি দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝে জায়ানকে। সে জানে লোকটা আপ্রাণ চেষ্টা করে বাসায় তাড়াতাড়ি আসার জন্য, ওর সাথে আলাদা একটু টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু লোকটা পেরে ওঠে না। এই কয়দিনে 3 বেলা খাবারটুকু মনে হয় খায়নি মানুষটা। আরাবির মন খারাপ হলো, তবে তা বুঝতে দিল না জায়ানকে। হালকা আওয়াজে বলল, আমি অভিমান করি না, আপনি শুধু নিজের একটু খেয়াল রাখবেন তাহলেই হবে।
আমার আর কিচ্ছু লাগবে না। আই লাভ ইউ আরাবি। অন্তরটা প্রশান্তিতে ছেয়ে গেল আরাবির। লোকটার মুখে ভালোবাসি কথাটা শুনলে এত ভালো লাগে কেন? কেন এত সুখ সুখ অনুভব হয়? আরাবির গালজোড়া লজ্জায় লাল হলো। জায়ান দুষ্টু হেসে বলে, তোমার লজ্জা পাওয়া মুখটা মিস করে গেলাম। সমস্যা নেই, আজ রাতে ভীষণ রকম লজ্জা দিব তোমায়, আর আমি তা মন ভরে দেখব। আরো লজ্জা পেল আরাবি। লাজুক হেসে বলে, আপনি চরম নির্লজ্জ একটা লোক। জায়ান শব্দ করে হাসলো, বলল, সেটা তো তুমি ভালোভাবেই জানো। উফ, রাখুন তো, এবার শুনুন। হ্যাঁ বলুন। আরাবি ইতস্তত করে বলল, আসলে আমি একটু বাইরে যেতে চেয়েছিলাম। আচ্ছা, নূরকে সাথে নিয়ে যেও। আরাবি বেশ অবাক হলো। জায়ান একটাবার জিজ্ঞাসা করলো না কেন আরাবি বাইরে যেতে চাইছে। আরাবি অবাক স্বরে বলল, আপনি কারণ জিজ্ঞেস করবেন না আমি কেন বাইরে যেতে চাইছি? আরাবি প্রতিবার জায়ানের এহেন চিন্তাধারায় মুগ্ধ হয় খুব করে। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? জায়ানকে না দেখলে আরাবি জানতে পারতো না কোনোদিন। মানুষটা এখন যেন ওর রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। এই মানুষটাকে ছাড়া দুনিয়াতে একটা নিঃশ্বাসও আরাবি নিতে চায় না। জায়ান যতদিন আছে ততদিন আরাবি আছে। আরাবির অস্তিত্ব জায়ানের মাঝে। মনে মনে এসব ভেবে হাসলো আরাবি। মনে মনে কত কি ভেবে ফেলে, কিন্তু মুখে কোনোদিনও জায়ানকে এসব বলতে পারে না। শব্দগুলো যেন কণ্ঠনালীতে এসে আটকে যায়। আরাবি ধীর আওয়াজে বলে, আচ্ছা তাহলে রাখছি। আপনি প্লিজ দুপুরে খাবারটা খেয়ে তারপর যত কাজ করার করবেন। শুধু আমার এটুকু কথা রাখবেন প্লিজ। আল্লাহ, এসব আর কোনোদিনও বলবেন না দয়া করে। আরাবি ভয় পেয়েছে বুঝতে পেরে জায়ান দ্রুত আশ্বাস দিয়ে বলল, আহা, ভয় পাচ্ছ কেন? এটা তো কথার কথা। তারপরেও এইসব আর বলবেন না। আচ্ছা। তাহলে রাখছি। শোনো, সাবধানে যাবে, আর নূর আর তুমি একসাথেই থেকো। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। হুম। জায়ানের সাথে কথোপকথন শেষ করে আরাবি নূরের রুমে গেল। নূর শুয়ে শুয়ে আহাদের সাথে কথা বলছে। আরাবিকে দেখেই নূর উঠে বসলো, বলল, আরে ভাবি, বসো বসো। আরাবি নাকচ করে বলে, না নূর, এখন বসবো না, গোসল করিনি আমি। গোসল করে নামাজ পড়তে হবে, আজান দিয়ে দিয়েছে। তোমার সাথে একটু কথা ছিল। ভ্রু খানিকটা কুচকে নূর বলল, হ্যাঁ ভাবি, বলো কি কথা। আসলে আমার বেস্ট ফ্রেন্ড আলিফাকে তো চেনো? ওর আগামী পরশুদিন জন্মদিন। আমি ওর জন্মদিনের উপহার কিনতে যাবো একটু। তোমার ভাইয়ার থেকে অনুমতি নিয়েছি, সে বলেছে তোমাকে সাথে নিয়ে যেতে। তুমি একটু জলদি রেডি হয়ে নিও। নূর লাফ দিয়ে নামলো বিছানা থেকে, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরে, আলিফা আপুর বার্থডে। ভাবি, আমিও গিফট কিনবো আপুর জন্য। তুমি যাও ভাবি, আমি ফটাফট তৈরি হয়ে নিব। আরাবি হেসে চলে গেল রুম থেকে। এদিকে আরাবি যেতেই নূর বিছানায় আসলো। তারপর কিছু একটা মনে পড়তে জিহবা কাটলো। ফোনটা বিছানা থেকে উঠিয়ে কানে ধরলো, বলল, সরি সরি সরি, আসলে ভাবি এসেছিল। ভাবির বেস্ট ফ্রেন্ড আলিফা আপুর বার্থডে। ভাবি গিফট কিনতে যাবে। ভাইয়া বলেছে আপনাকে সঙ্গে নিয়ে যেতে। সেটা ভাবি বলতে এসেছিল। নূরকে এতটা উত্তেজিত হতে দেখে হাসলো আহাদ। নম্র মুখে বলল, এতবার সরি বলছো কেন নূর? এখানে ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তুমি করনি। আর ভাবির সাথে বাহিরে যাবে, ভালো কথা। আমি কি তোমার কাছে কৈফিয়ত চেয়েছি? নূর, আমি তোমার যেই হই না কেন, তোমার নিজেরও একটা ব্যক্তি স্বাধীনতা আছে, যেখানে কাউকেই হস্তক্ষেপ করার অধিকার নেই। নূর আহাদের প্রতিটা কথায় জাস্ট নিশ্চুপ হয়ে যায়। আহাদের এত ভালোবাসা দেখে ওর নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। ছেলেটাকে কতটা কষ্ট দিচ্ছে নূর প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। নূর দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি বলছি কারণ আমি আপনাকে ফোন কলে রেখে ভাবির সাথে আলাপ জড়িয়ে পড়েছিলাম। আর আপনিও আছেন। শুধু কলটা ধরে রেখে কি হয়েছে? কেটে দিতেও তো পারতেন। আহাদ আবেগময় কণ্ঠে বলল, তোমার জন্যে 5 মিনিট কেন, আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো নূর। যদি সত্যি এটাও হয়ে থাকে তুমি আমার হবে না, তবু আমি অপেক্ষা করব নূর। কারণ ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করাতেও এক অন্যরকম সুখ থাকে। নিশ্চুপ হয়ে গেল নূর। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, তাই বলল, এখন রাখছি তাহলে, আমাকে আবার তৈরি হতে হবে। আহাদ বুঝলো ওর এসব কথা শুনে। নূর এখন আর কথা বাড়াতে চাইছে না। আহাদ সবটা বুঝে আর কথা বাড়ালো না, চুপচাপ সবটা মেনে নিয়ে বলল, আচ্ছা, নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো।
ফোনটা কাটতেই নূর চলে গেল ফ্রেশ হতে। এদিকে আরাবি গোসল করে নিয়ে নামাজ আদায় করে নিল। এরপর সবার সাথে লাঞ্চ করে ঘণ্টাখানিক ঘুমালো। উঠে আসরের নামাজ আদায় করে তৈরি হয়ে নিল। তারপর দুজনে বেরিয়ে পড়ল। আরাবি ভাবলো আগে যমুনা ফিউচার পার্ক শপিং মল যাবে, এরপর বসুন্ধরায় যাবে, কারণ বসুন্ধরা খানিকটা দূর হয়ে যায় ওদের জন্য। আগে কাছেরটাতে গিয়ে দেখা যাক। যমুনা ফিউচার পার্ক শপিং মলে এসে গাড়ি থামলে ওরা নেমে ভেতরে চলে গেল। জুয়েলারি শপে গেল আগে আরাবি। ভেবেছে ডায়মন্ডের বসানো ছোট্ট টপের মধ্যে একজোড়া কানের দুল কিনবে। ছোট ছোট জুয়েলারি বরাবরই আলিফার অনেক পছন্দ, কিন্তু পুরো মল ঘুরে একটা কানের দুলও ভালো লাগেনি আরাবি আর নূরের। তাই উপায় না পেয়ে বসুন্ধরাতে যাওয়ার সিদ্ধান্ত নিল আরাবি। শরীরটা একদম চলছে না, ইদানিং অল্পতেই মেয়েটা ক্লান্ত হয়ে যায়, ঘুম হয় না রাতে। ঘুমাতে চায় আরাবি, কিন্তু ঘুম আসে না। অথচ চোখ দুটো মরিচ লাগালে যেমন জ্বলে তেমন জ্বলে আরাবির, কিন্তু মেয়েটা ঘুমোতে পারে না। খাবারের পরিমাণও আগের থেকে কমে গিয়েছে, খেতে পারে না এখন। জায়ান এসব ব্যাপারে জানে না, দুর্বল লাগে খুব, মাথা ঘুরে, আর সকালের খাবার তো খেতেই পারে না, বমি পায় শুধু। আরাবি এসব ব্যাপারে জানায়নি জায়ানকে। লোকটা সেই সকালে যায় অফিসে, বাসায় ফিরতেও অনেক রাত করে। আর অযথা এসব বলে লোকটাকে প্রেশার দিতে চায় না আরাবি। ক্লান্তিময় নিঃশ্বাস ছাড়ল আরাবি, শরীরটা ছেড়ে দিল, মাথা এলিয়ে দিল সিটে। বসুন্ধরা পুরো মল ঘুরলো ননদ ভাবি মিলে। অবশেষে ডিসাইড করলো আলিফা যেহেতু মেকআপ করতে ভালোবাসে, তাই ওকে একটা ভালো ব্র্যান্ডের মেকআপ সেট কম্বো গিফট করবে। আর সাথে তো ডায়মন্ডের ছোট্ট একটা কানের দুল জাতীয় টপ কিনলো। কেনাকাটা শেষ হতে এবার আরাবি আর নূর বেরিয়ে পড়লো। গাড়ি চলছে নিজ গতিতে। পথের ধারে ফুচকা বিক্রেতাকে দেখে আরাবি গাড়ি থামাতে বলল। হঠাৎ গাড়ি থামাতে বলায় নূর বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।